নেপাল ও ভারতবর্ষের সীমানায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। টুমলিং এর উচ্চতা 2970 মিটার বা 9800 ফুট। এই গ্রামের জনসংখ্যা মাত্র 15 জন। সান্দাকফু যাওয়ার পথে অপার সৌন্দর্যে পরিপূর্ণ ছোট্ট জনপদ টুমলিং এর অবস্থান। টুমলিং এর সূর্যোদয় কাঞ্চনজঙ্ঘার দর্শন ট্রেকার্সদের বা পর্যটকদের মূল আকর্ষণ। ভোরের প্রস্ফুটিত লাল কুসুমের আভায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার চূড়াকে যখন স্পর্শ করল সূর্যের প্রথম আলো, তা যে কত সুন্দর তার সাক্ষী রইল এই চোখ দুটি। জীবনে প্রথম এত সুন্দর এত মধুর সূর্যোদয় দেখলাম। গুড মর্নিং ফ্রম টুমলিং। ভোর 5:30 নাগাদ উঠে চলে এসেছিলাম সানরাইজ এবং এমটি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। হ্যান্ড গ্লাভস না পরলে হাত পুরো যেন মনে হচ্ছে কেউ করাত দিয়ে কাটছে, এই পরিমাণ আর কি জ্বালা দিচ্ছে। আর এখন তো পুরো চাপাই পড়ে গেছে সম্পূর্ণ প্রায়, কিন্তু যে দর্শন দিয়েছিল তা অতুলনীয়। এবং ঠিক এই জায়গায় কিছুটা মাউন্ট এভারেস্টকেও দেখা গেছে, যেটা হয়তো আমার ক্যামেরা বন্দি হচ্ছে না। ঠিক এই জায়গাটা মাউন্ট এভারেস্টকে দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ, এই অভিজ্ঞতা ভোলার নয়। রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার জন্য সকালে চারপাশে বরফেরও দেখা মিলল। ভ্যালিটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, একদম সূর্যের আলো পড়েছে, তার উপরে কুয়াশা, মানে অসাধারণ দেখতে লাগছে একদম। রাত্রিবেলায় ঘাসের মধ্যে যে শিশির পড়েছিল সেগুলোই ফ্রোজেন হয়ে গেছে। ডিসেম্বর জানুয়ারি মাসে চারিদিক বরফাবৃতই হয়ে থাকে। মানেভঞ্জন থেকে টুমলিং এর দূরত্ব প্রায় 11 কিলোমিটার। মানেভঞ্জন থেকে টুমলিং যাওয়ার গাড়ি ভাড়া আপ ডাউন 2500 টাকা, আর শুধু ড্রপ 1500 টাকা। সংক্ষেপে গাড়ি ভাড়া সম্বন্ধে বললে, মানেভঞ্জনে এসে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকেই আপনাদের গাড়ি বুক করতে হবে। আগে থেকে গাড়ি বুকিং করে রাখা যায় না, স্পটে এসেই গাড়ি বুক করতে হবে। বোলেরো ল্যান্ড রোভার এই দুটো গাড়িতেই এখানে যাওয়া যায়। একটি গাড়িতে ন্যূনতম 5 থেকে 6 জন যাওয়া যায়। মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত যাওয়া এবং আসার গাড়ি ভাড়া 2500 টাকা, এবং টুমলিংয়ে যদি এক রাত স্টে করেন তাহলে গাড়ির জন্য 1 নাইট হল্ট চার্জ হিসেবে 1500 টাকা এক্সট্রা দিতে হবে, অর্থাৎ 2500 প্লাস 1500, টোটাল 4000 টাকা। আপনি যত রাত থাকতে চাইবেন প্রত্যেক রাতের জন্য এক্সট্রা টাকা অ্যাড হতে থাকবে গাড়ি ভাড়ার সাথে। আপনি যদি যাওয়া এবং আসা না নিয়ে শুধু টুমলিং ড্রপ করে দেওয়া নেন তাহলে গাড়ি ভাড়া পড়বে 1500 টাকা। সেক্ষেত্রে আপনি যতদিনই এখানে থাকুন নাইট হল্টের জন্য এক্সট্রা 1500 টাকা আপনাকে দিতে হবে না। টুমলিং থেকে মানেভঞ্জনে রিটার্ন আসার জন্য কিন্তু আপনাকে আলাদা করে গাড়ি বুক করে নিতে হবে। আমরা যেহেতু সান্দাকফু পর্যন্ত যাব এবং টুমলিংয়ে একদিন ও সান্দাকফুতেও একদিন থাকবো, সেহেতু 2 নাইট হল্ট চার্জ এবং আপ ডাউন গাড়ি ভাড়া নিয়ে টোটাল
8,500 টাকা লেগেছে। টুমলিং আসার সেরা সময় হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস। মার্চ এপ্রিলে এলে প্রচুর রডোডেনড্রনের দেখা পাবেন। টুমলিংয়ে সানরাইজ এবং সানসেট দেখার জন্য খুব ভালো দুটো জায়গা রয়েছে। একটা জায়গা হলো ওই যে পাহাড়ের টিলা, এবং আরেকটা জায়গা হলো এই ছোট্ট মনেস্ট্রিটা। এই রাস্তাটা দিয়ে এখন একটু উপরে উঠবো। এখানে রয়েছে একটা ছোট্ট মনেস্ট্রি, ভাঙা সিঁড়ির ধাপ। এই গাড়ি যাচ্ছে সান্দাকফুর দিকে, অর্থাৎ সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এই রাস্তা দিয়ে সোজা আরো উপরে। এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে, তো এই ক্যাফে থেকে চা পান করতে করতে একদম সুন্দর উইন্ডোটা করা আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য। একদম এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ রেঞ্জটা ওখান থেকে বসেই দেখা যাবে। নিয়ে নিয়েছে 8 পিস মোমো 100 টাকায়, একদম গরম গরম, বাইরে সেই লেভেলের ঠান্ডা আর ভিতরে গরম গরম মোমো, মাত্র 100 টাকা। পাহাড়ে নানান সময় নানান রকম ওয়েদার, যাকে প্রেডিক্ট করা একেবারেই অসম্ভব, কিন্তু সেই ওয়েদার চেঞ্জের মধ্যে যে একটা আদিম প্রাকৃতিক সৌন্দর্যের খেলা আছে, সেটা না দেখলে কোনোভাবে বিশ্বাসযোগ্য না। এক মুহূর্তেই সূর্য সমস্ত ঢাকা পড়ে যাচ্ছে, সূর্যের আলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে, গিয়ে চারিদিকে মেঘ কুয়াশার খেলা চলছে, আবার আর এক মুহূর্তে মেঘ ঠেলে সূর্য বেরিয়ে আসছে। এ এক অভূতপূর্ব দৃশ্য। জাস্ট ইম্যাজিন, এই জায়গাটা আপনি বসে আছেন, সামনে মেঘের সমুদ্র, আর ওই দূরে স্লিপিং বুদ্ধা সম্পূর্ণ আপনার সামনে উন্মোচিত। এখানে এই জিনিসটা খুব একটা মজাদার ব্যাপার যে এক লাফেতেই অন্য দেশে পাড়ি দেওয়া যেতে পারে। এই যে রাস্তা, এটা ভারত, আর এই যে বিটটা চলে গেছে এদিকে হচ্ছে নেপাল। এই যেমন এখন রুনা বসে আছে নেপালে আর পা দিয়ে আছে ইন্ডিয়াতে। এই হচ্ছে আমরা যে লজে স্টে করেছি, অর্থাৎ শিখর লজ টুমলিং, যার অল্টিটিউড 2970 মিটার উচ্চতায়। ব্যালকনি বা লন দুটোই বলা যেতে পারে, একদম কটেজ স্টাইল পুরো। শিখর লজ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় না, ভিউ পাওয়া যায় সামনে এইদিকে নেপাল সাইডের বেশ কিছুটা অংশে একটা ভ্যালি ভিউ, ভালো অসাধারণ, বাট শিখর লজ থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ইম্পসিবল। এই হচ্ছে শিখর লজের অ্যাকচুয়াল ভিউ ফ্রম শিখর লজ টুমলিং। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা। এখানে বসার জায়গা রয়েছে, এখানে রয়েছে ফায়ার প্লেস, এবং এখানে রয়েছে সুন্দর করে সাজিয়ে সোফা সেট বসার জন্য, এবং এখানে ওয়াইফাই আছে, এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ড লেখা আছে। একদম নিশ্চিন্তে ব্যবহার করুন।
ইউপিএস সেট আপ আছে, ইলেকট্রিসিটি অফ হলেও মোবাইল টোবাইল চার্জ দিতে কোনো সমস্যা হবে না, কিন্তু নেটওয়ার্ক না থাকলে মোবাইল কী হবে। এয়ারটেল ছাড়া আর সেরকম কোনো নেটওয়ার্ক এখানে কাজ করে না। এয়ারটেলটা একটু ভালো করে, তার জন্য একটু হাইটে উঠতে হয়, একটু উঁচুতে উঠলে তবে এয়ারটেলের সিগন্যাল আসে, না হলে আসে না। এখানে একটা রুম রয়েছে, রুম নাম্বার 11। এখানে রুম নাম্বার 10। এখানে একটা মিরর দেওয়া রয়েছে। রুমের ভেতরে আলাদা করে কোনো মিরর দেওয়া নেই, বাইরেই একটাই মিরর রয়েছে। আমি জানি না বাকি রুমগুলোতে মিরর আছে কিনা, কারণ প্রত্যেকটা রুমেই তো গেস্ট আছে, তাই আলাদা করে প্রত্যেকটা রুমের ভিতরে ঢুকে দেখানো পসিবল নয়। এটা রুম নাম্বার 9, এটা রুম নাম্বার 8। এখানে প্রত্যেকটা রুমই একই প্রায়। আমরা রয়েছি রুম নাম্বার 7, আর এখানেই রুম নাম্বার 6। রুম নাম্বার 7টা একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, মালিঙ্গ রুম নাম্বার 7, যার ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। এখানে একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড। এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট এবং নিচে আছে 3টে প্লাগ পয়েন্ট। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, যা চালিয়ে দিতে হয়, মিনিট 40-এর মধ্যে গরম হয়ে যায়। এখানে রয়েছে একটা সুন্দর উইন্ডো, যেটা থেকে এরকম একটা ভ্যালি ভিউ পাওয়া যাবে। ব্ল্যাঙ্কেট মোটামুটি বেশ মোটা সোটা দেওয়া আছে, ছোট একটা টেবিল রয়েছে। এখানে রয়েছে বাথরুম। এখানে কিন্তু কোনো গিজার নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জলের প্রয়োজন হলে বলতে হবে, গরম জল দিয়ে দেবে। আর বাথরুমে কিন্তু কোনো চটি দেওয়া নেই, পারলে একটা হাওয়াই চটি ক্যারি করবেন, কারণ এই মেঝেটা প্রচণ্ড ঠান্ডা। শিখর লজে ডাইনিং কিচেন নিচে, ওই দিকটায় ওনারা রান্না করেন। এখানে কাউন্টার করা, বুফে। শিখর লজের ফুডিং এবং লজিং পার ডে পার হেড 1700 টাকা। ফার্স্টে খাবার মেলা লেগে গেছে, কি নেই তাতে। ব্রেড, এগ, টিবেটিয়ান ব্রেড, তারপর এখানে পরোটা, চাটনি, এখানে সাম্বার টাইপ ডাল, লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, স্কোয়াশ আর ফুলকপির একটা তরকারি, এগ কারি, স্যালাড এবং পাঁপড় ভাজা।
সন্ধ্যের স্ন্যাক্স, বাদাম চাট, ব্ল্যাক টি আছে, কফি আছে। রাতের খাবারের আইটেম স্কোয়াশের মটরশুঁটি দিয়ে তরকারি, চিকেন কারি, রুটি, কাঁচা লঙ্কা, চাটনি, আর এখানে রয়েছে শসা। চাইলে এটা রাইসও নিতে পারেন, দুটোই একসাথে অপশানে রয়েছে। সঙ্গে গোলাপ জামুন আছে, নিয়ে আসছি। একদম ধোঁয়া ওঠা গরম গোলাপ জামুন, অসাধারণ। এরকম ব্যবস্থাপনা হলে আর কি চাই। শিখরে এতটুকু নিশ্চিন্ত হয়ে বলা যায় যে খাওয়া দাওয়া নিয়ে কোনো অভিযোগ থাকার কোনো জায়গা নেই। একদম টাইম টু টাইম সমস্ত রকম আয়োজন করে বুফেতে ওনারা সাজিয়ে দেন এবং সার্ভিসের জন্য লোকও থাকে। একদম মনের মতো নিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা হচ্ছে ডাইনিং হলের বাইরে এবং এই ডাইনিং হল থেকে এই দরজা দিয়েই এই লনটাতে চলে আসা যায়। এই মাঝের রুমটাতে আমরা আছি। জাস্ট লাঞ্চটা করে একটু হেঁটে বেরোলাম টুমলিংয়ের এই সুন্দর পথটাতে, হেঁটে একটু এদিক ওদিক করার জন্য। যদি দেখা যায় ওই দিকে একবার, শুধু একবার, কিন্তু ওটা দেখা না গেলেও এই যে ভ্যালি, তার যে মানে এই ধরনের মানে আমি ভাষা আমার কাছে নেই এটা বলার মতো। উচ্চতাজনিত কারণে যাতে শারীরিক সমস্যার সম্মুখীন না হন তার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে বেড়াতে আসার আগে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং কর্পূর অবশ্যই সাথে রাখবেন। আমাকে দেখতে পেয়েই আমার কাছে এসে গেছে। আমার বাড়িতে আছে একজন, বোধহয় তার গন্ধ পেয়েছে, সেই জন্যই বোধহয়। ঠিক এর পাশেই রয়েছে সৎকার লজ, যার নাম্বার আমি দিয়ে দেব। এবং সামনেই উঠে গেলে প্রথম শুরুর মুখেই রয়েছে সিদ্ধার্থ লজ এবং তার পাশেই রয়েছে মাউন্টিং লজ। আর ভিতরের লজগুলোতে গ্রিন হিল রেজেন্সি, আর ওদিকে রয়েছে পাসাং শেরপা হোমস্টে, আর রয়েছে গুরুং হোমস্টে। তো মোটামুটি এই কিছু হোমস্টে এখানে রয়েছে, আরও কিছু হোমস্টে পিছন দিকে রেডি হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে টুমলিং থেকে সান্দাকফু যাত্রার সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।